ক্ষেত্র বিকল্প প্রতিসরণ আলোর প্রতিসরণ। তো এর ক্ষেত্রে দুইটা আমাদের মেন জিনিস মনে রাখতে হবে, সেটা হলো কি দুটি মাধ্যম দ্বিতীয়টা কি নির্দিষ্ট বর্ণের আলো তৃতীয়ত আপাতন বিন্দুর উপর লম্ব। ওকে, তো আমরা একটা উদাহরণ দেখে নেব। এটা হলো বায়ু, এটা হলো জল, কল্লু ঘন মাধ্যম। দুটি মাধ্যম আমাদের সূত্র অনুসারে আমরা পেলাম। তারপর নির্দিষ্ট বর্ণের আলো, ধরে নিয়ে একটা সূর্যের রশ্মি, এখানে একটি বিন্দুতে এ বি একটি রশ্মি আপতিত হয়ে ও বিন্দুতে পড়লো বা আপতন বিন্দুতে এসে পড়লো। তো সরি, একটু ছবিটা ডিস্টার্ব হয়েছে। আমাদের কি ও বিন্দুতে আপতিত হলো এবং এটি ঘন মাধ্যম হয়, সেখানে একটু বিক্ষিপ্ত হয়ে যাবে, তারপর কি বলা হয় নির্দিষ্ট আলো। আমাদের এই নির্দিষ্ট আলোটি বোঝানো হয়ে গেছে, বলা হলো এটা জল। তারপর কি আপতন বিন্দুর উপর অবিলম্ব বা লম্ব অঙ্কিত হয়। অবিলম্ব আমাদের এটি তৃতীয় সূত্র অনুসারে। তারপর কি হলো আমাদের, এটা ধরে নিন বি আর এটা ধরে নিন এন ও N2। ওকে, তো এখানে চতুর্থ যে সূত্রটা আসবে সেটি হলো আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন। ওকে, তো আমরা আপতন কোণ ইকুয়াল টু আপতিত হবে আপতন কোণ ইকুয়াল টু ও এন, আমরা N2 ও এ ইকুয়াল টু আই ধরে নিব, इक्वल टू आई, और प्रतिफलन कोण इक्वल टू कि আমাদের एन ओ बी इक्वल टू आर ধরে নিলাম।
তো এখানে বৈজ্ঞানিক যে স্নেল যে একটি সূত্র দিয়েছেন সেটি হলো সাইন, অর্থাৎ আমরা সূত্র অনুসারে সাইন পেয়েছিলাম, আপতন কোণ বাই প্রতিফলন কোণের সাইন ইকুয়াল টু আর। আর মানে এখানে ডিগ্রিটা বোঝানো হয়েছে, আই আর আর মানে, তো এটা ইকুয়াল টু ধ্রুবক। ওকে, এটা হলো স্নেলের সূত্র অনুসারে। তারপরে আমাদের যেটি হলো বলা হচ্ছে কি কৌণিক জ্যোতি, তো এই ঘনমাধ্যম আর লঘু মাধ্যম এটা তো বোঝানো হচ্ছে, এটা জল, এটা তো একটা রশ্মি ও বিন্দুতে আপতিত হয়ে ঘনমাধ্যমে প্রবেশ করলো। তো ঘনমাধ্যমে প্রবেশ করলো এবং আমাদের সূত্র অনুসারে শ্রেণীর যে প্রতিসরণী সূত্র অনুসারে অবিলম্ব আপতন কোণের উপর অঙ্কিত হয়, আমরা অঙ্কন করলাম। তারপর কি এটি হলো আপতন কোণ, আমরা এদের নাম দিয়ে দিব M2। ওকে, তারপর কি হলো এর নাম দিয়ে আমরা বি আর এর নাম দিয়ে দিলাম আমরা সি। সি ইকুয়াল টু বলতে বোঝানো হয়েছে কি এই রশ্মিটা যেখানে আসার কথা ছিল, মানে এই যে ডিস্টেন্স, তো এটাকে বলা হয়েছিল আই ইকুয়াল টু আপতন কোণের সাইন, যেটা আর ইকুয়াল টু প্রতিফলন কোণের সাইন। ওকে, তারপর কি আমরা আগের মতো করে নিয়ে নেব আপতন কোণ ইকুয়াল টু এ ও এন इक्वल टू आई, और प्रतिफलन कोण N2 O और B इक्वल टू R। তো এখানে যে এবার বলা হয়েছে কি জ্যোতিকোণ ইকুয়াল টু, জ্যোতিকোণ মানে কি, মানে আলোটি বিভেদে প্রবেশ করার পর যে কোণের পার্থক্যটি, মানে যে পরিমাণ কোণের উৎপন্ন করার কথা ছিল সেই পরিমাণ কোণ উৎপন্ন করে যে পার্থক্যটি হয় পূর্বে থেকে পরের অবস্থার মধ্যে, সেটিকে বলা হয় কৌণিক জ্যোতি। তো কৌণিক জ্যোতি আমাদের কত হয়েছে, এটা আসার কথা ছিল কিন্তু এটা আমাদের আসছে, তো এটা আমাদের কি হবে কৌণিক জ্যোতি বি ও সি ইকুয়াল টু, এই চিহ্নটাকে বলা হয় কৌণিক জ্যোতি। ওকে, তো এখন যদি আমাদের জ্যোতিকোণ বের করতে বলে, তো আমরা যেটা বের করব জ্যোতিকোণ ইকুয়াল টু বিওসি ইকুয়াল টু, ওটা পরে লিখব, আগে আমাদের এই কোণটাকে দেখে নিতে হবে, इक्वल टू N2 0 बोलছি O और C माइनस एंगल NOB। তো আমাদের যেটা বের হলো সেটা হলো এটা,
তো এখানে যদি আমরা জ্যোতি অর্থাৎ বিওসি ইকুয়াল টু আমাদের যেটা জ্যোতিকোণ, তো এনওসি ইকুয়াল টু আমাদের বলা যেতে পারে, আগে এটা লিখে দেওয়া যাক, এও এন মাইনাস এন টু ও বি, অর্থাৎ এখানে হচ্ছে কি এন টু সি ও এ ও এন ইকুয়াল টু বি প্রতীপ কোণ। কোণ ওকে। তো এখান থেকে যেটি পাওয়া যায় সেটি হলো আমাদের জ্যোতিকোণের সঙ্গে মাইনাস ইকুয়াল টু আমাদের আই, এটা হলো আপতন কোণ ইকুয়াল টু আই, এখানে আমরা আই লিখব, মাইনাসের জায়গায় আসলো এন ও বি ইকুয়াল টু আর, তো মাইনাস আর, এটা হলো একটি সূত্র। তো এটা মনে রাখবেন। এবার বলছি কি কাচের স্ল্যাব, আয়তকার কাচের স্ল্যাব দেখতে এদিকে বলা হয় স্ল্যাব, মানে আয়তকার দেখতে একটা কাচের আয়তকারের মতো কাচের একটি পদার্থ। এইরকম দেখতে তিনটি আয়তকার কাচের স্ল্যাবকে যখন যুক্ত করা হয় তখন যে একটি ত্রিভুজের মতো অঙ্কিত হয় তাকে বলা হয় প্রিজম। ওকে, তো এখানে আমাদের আলোচনার বিষয় হলো স্ল্যাবের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ কিভাবে হয়। ওকে, তো এটা হলো একটা আমাদের কাচের স্ল্যাব, একটু বড় করে নিয়ে নিচ্ছি। তো এটা হলো, এটা যে কোনো একটা নাম দিতে পারেন, একটা প্রতিরশ্মি, এর নাম দিলাম ও কিউ, এটা এখানে আসলো এবং এসে একটু তির্যকভাবে গেল, পড়ে যাওয়ার পর এখানে আমাদের প্রতিফলিত হলো, প্রতিফলিত হওয়ার পর এটা কি যায়, এটা কি হলো ওকে। তো এই যে গেল এটার নাম আমরা কি দিলাম পি, আর এটার নাম দিলাম আমরা টি, আর এখানে একটা অবিলম্ব অঙ্কন করা হবে, এটা বলা হয়েছে। আবার এখানে একটা অবিলম্বন অঙ্কন করা হবে, সূত্রে বলা হয়েছে এটাকে। তো এটার নাম দিলাম আমি M2 আর M, এটা হলো N2 ইকুয়াল টু N। ওকে, তো এইগুলোর আমরা নামগুলো লিখব, আপতন রশ্মি, আপতিত রশ্মি হলো আমাদের কি ও কিউ, আর প্রতিফলিত তো ইকুয়াল টু, এখানে আপতন কোণ হলো I1, এটা হবে, আর প্রতিফলিত কোণ হলো আমরা দেখে নেব এন্ড একটু সরি, মানে আপতিত রশ্মি
এটি এখানে হবে না, প্রতিফলিত রশ্মি এখানে হয় না, এখানে একটু ভুলে গেল। আপাতত এটি আলো হলো, কিন্তু এরপরে হবে আপাতন কোণ। কোণ করলে আমাদের এটা ও কিউ एन इक्वल टू I1 और प्रतिफलन प्रतिफलित इक्वल टू আমাদের কি N2 কিউ और কি হয়েছে P ইকুয়াল টু এটা হলো আমাদের কি প্রতিফলিত কোণ, এটি প্রথম। এবার আমাদের যেটি প্রতিফলিত কোণ সেটি হলো এটি হলো কি এটি, তো কি হবে কিউ পি এম। ওকে, কারণ এটি ঘন মাধ্যমের মধ্যে রয়েছে, এটিকে আপতন কোণ ধরা যাবে না। ওকে, কারণ এটি প্রবাহিত হতে পারে কিন্তু ঘন মাধ্যম ছাড়া ঘন মাধ্যমের মধ্যে আছে, তার জন্য এটা আপতন কোণ হলো না, এটা প্রতিফলিত কোণ হয়ে গেল। ওকে, তাহলে এটা আমাদের কি হবে ইকুয়াল টু R2। তারপর কি হলো আমাদের আপতন কোণ এটা হয়ে গেল, কারণ এটাও লঘু মাধ্যম, এটাও লঘু মাধ্যম। কোণ ইকুয়াল টু আপতন কোণ এটা আমাদের, তো এখানে টি রয়েছে, টি পি और M2 ইকুয়াল টু I2। ওকে, এবার কি বলা হচ্ছে আমাদের এটি হবে চ্যুতি কোণ নির্ণয় করা হবে। চ্যুতি বলতে বলছে, তো এই আলোটি এখান দিয়ে প্রবাহিত হতো, যেটাকে আমরা চ্যুতি কোণ ইকুয়াল টু জি ধরব। ওকে, তো এখানে আমি লিখে দিলাম যে চ্যুতি কোণ ইকুয়াল টু কিউ और जी। ওকে, কিন্তু আমাদের এখানে মূল আলোচনার বিষয় হলো প্রতিসরণ, অর্থাৎ যেটি স্নেলের সূত্র অনুসারে। তো আমরা স্নেলের সূত্রে ডাইরেক্টলি চলে যাব। তো স্নেলের সূত্র অনুসারে আমরা পাই সাইন I1 ইকুয়াল টু সাইন R1 ইকুয়াল টু साइन I2 और साइन R2। ओके, तो আমরা এটাও লিখতে পারি और দিয়ে साइन 1 इक्वल टू I2, আবার অথবা দিয়ে এটাও লিখে যায়, মানে এগুলো যে সূত্র অনুসারে কাজ করে যেরকম সেটা বোঝানো হয়েছে R2। ওকে, তো এর পরের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। বাই।